নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং দিনের সব বড় খবর আধ ঘন্টায় আপনাকে আমরা দেখাবো। এবং প্রথমেই যে খবরে নজর রাখতে হবে তা হলো ভোট প্রস্তুতির খবর। আর সেই ভোট প্রস্তুতির জন্য প্রচারের গাইডলাইন ঠিক করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, যে বৈঠকে প্রচারের লাইন ঠিক হচ্ছে। সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে 24-এর ভোটের জন্য বৈঠক অভিষেকের, যেখানে কেন্দ্রের বঞ্চনায় আরও সুর চড়ানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং প্রচারের কৌশল, কেন্দ্রের বকেয়া রাজ্য দেবে যে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, প্রচারে যেন তাতেই জোর দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে, প্রচারে যেন সেখানেও জোর দেওয়া হয়। সুব্রত বক্সী কাঁধে কাঁধ মিলিয়ে এগোনোর কথা বলছেন, লড়াই হোক কাঁধে কাঁধ মিলিয়ে। ব্লক সভাপতিরা অঞ্চল সভাপতির সঙ্গে যেন কথা বলে, বুথ সভাপতিরা মোড়ে মোড়ে গিয়ে যেন কথা বলেন। প্রত্যেক বুথ সভাপতিকে 15 দিন সকাল থেকে চায়ের দোকানে বা বাজারে গিয়ে কেন্দ্রের বঞ্চনার কথা বোঝাতে হবে, মানুষের কাছে যেতে হবে। বাংলায় বিজেপি হেরেছে তাই টাকা বন্ধ, এ কথা মানুষের কাছে গিয়ে বলতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করতে হবে। প্রচারে জোর দেওয়া হচ্ছে। লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটের আগেই দেখা গেল গতকাল আমরা দেখলাম নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেন মিমি, সাংসদ মিমি। তিনি তার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বললেন এবং তখন থেকেই জল্পনা শুরু হচ্ছিল, তাহলে মিমি ইস্তফা দিচ্ছেন কেন, কোথায় সমস্যা, কোথাও চাপ তৈরি হচ্ছে তার উপরে। আজ আবার দেখা গেল তিনি ইস্তফা দিচ্ছেন শুধু নয়, ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন শুধু নয়, সাংসদ হিসেবে কি কাজ করেছেন তার খতিয়ান দিচ্ছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় নিজের এলাকার কাজের খতিয়ান দিচ্ছেন, মানুষের জন্য যা কাজ করেছেন তা তুলে ধরেছেন। তার দাবি সক্রিয় রাজনীতিতে থাকুন বা না থাকুন, মানুষের জন্য কাজ করে যাবেন। সেক্ষেত্রে এবারে লোকসভা ভোটে তিনি প্রার্থী হচ্ছেন কিনা এই জল্পনার মাঝেই তিনি লোকসভার সাংসদ হিসেবে কি কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেছেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। Definitely, I have resigned, but my resignation is not accepted. Should accept করেননি CM. মিমি চক্রবর্তী তৃণমূলের তারকা সাংসদ। 2019-এ যাদবপুর থেকে জিতে লোকসভায় যান, কিন্তু 24-এর ভোটে কি তিনি আর প্রার্থী হচ্ছেন না, এ নিয়ে এখন জোর জল্পনা। কারণ বৃহস্পতিবার বিধানসভায় যান মিমি, মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন। মিমির দাবি তার ইস্তফা গ্রহণ করেননি মমতা। Definitely, I have resigned, but my resignation is not accepted. Should accept করেননি CM. She said that she will take care of everything. স্পিকারের কাছে পাঠাবেন? দিদি যদি accept, দিদির কাছে তো accept করলে তবেই না পাঠাবো। সূত্রের খবর, এদিন মমতার কাছে নিজের সংসদীয় এলাকার কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মিমি চক্রবর্তী। বলেন, আমি নাকি সংসদে যাই না, সংসদে গেলে বলা হয় এলাকায় থাকি না। আমি মানসিক যন্ত্রণার শিকার হচ্ছিলাম, এক শ্রেণীর মানুষ আমার বিরুদ্ধে গালিগালাজ করে যাচ্ছে। আমি গালাগালি খাওয়ার মানুষ নই। প্রয়োজনে এমপি ল্যাডের পোর্টাল খতিয়ে দেখুক দল, দেখা যাবে দেশের মধ্যে আমি 1 নম্বর। সাংসদ তহবিলের টাকা সবচেয়ে বেশি খরচ করেছি, ভাঙড়ে গিয়ে কাজ করেছি, বৃষ্টির মধ্যে এক বুক জলে দাঁড়িয়ে ত্রাণ বিলি করেছি। আপনি আমাকে ভালোবাসেন, আপনার জন্যই এতদূর পৌঁছেছি, কিন্তু আমি আর রাজনীতিতে থাকতে চাই না। তাহলে কি থাকবেন? ভাবনা চিন্তা, সেক্ষেত্রে আমার ভাবনা চিন্তা পাল্টাতে পারে। গত কয়েকদিন ধরেই যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে জল্পনা।
প্রথমে দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন মিমি। তারপর সংসদের দুটি কমিটি থেকে ইস্তফা, শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি এবং বিদ্যুৎ মন্ত্রক ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটি। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠান। দিদি বাচ্চার মতো পুরো ভালোবাসে আছে। এতে জল্পনা তৈরি হয়। এরপর বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে এসে মিমি যা বললেন তাতে জল্পনা একেবারে তুঙ্গে। তাহলে কি এবার প্রার্থী হচ্ছেন না মিমি চক্রবর্তী? Definitely I have resigned, but my resignation is not accepted. সেটা accept করেননি সিএম। এর আগে ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে নিয়েও জল্পনা তৈরি হয়। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অভিনেতা সাংসদ এক প্রকার বুঝিয়ে দিয়েছেন তিনি এবারও ঘাটাল থেকেই লড়বেন। কিন্তু মিমির ক্ষেত্রে কি হবে? মিমি চক্রবর্তী কি এবার আর প্রার্থী হচ্ছেন না? এ নিয়েই এখন জোর জল্পনা। নিউজ 18 বাংলা। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আজ আর প্রথম দিনেই 3 জনের পরীক্ষা বাতিল। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা 3 জনের পরীক্ষা বাতিল। তার কারণ প্রশ্নপত্র ভাইরাল করার অভিযোগ। 3 জনের এই পরীক্ষা বাতিল কেন হলো জানবো। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি বলছে সংসদ? দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দাবি করা হয়েছে যে এই 3 জনের মধ্যে 2 জন তারা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ঘরে পর্যন্ত ঢুকে গিয়েছিলেন এবং পরীক্ষা চলাকালীন সময় নজরে পড়ে যে মোবাইল ফোন দিয়ে তারা পরীক্ষা দিচ্ছেন, সেই সময় এই 2 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে পরীক্ষার ঘরে থাকার জন্য। আর আরেকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় মোবাইলে প্রশ্নপত্র ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার চেষ্টা করেন, সেই কারণে তার পরীক্ষা বাতিল করা হয়। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই মোট 3 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে এবং তার মধ্যে 2 জন দক্ষিণ 24 পরগনা জেলার এবং 1 জন পশ্চিম বর্ধমান জেলার। এই 3 জনের পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই। পাশাপাশি সংসদ এটাও জানিয়েছে যে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ভেতরে ঢুকলে পরীক্ষার হলে দেখা গেলে তারও পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র যে মোবাইল ফোন নিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরালের অভিযোগে বাতিল হবে তা নয়। কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্র পর্যন্ত মোবাইল ফোন নিয়ে চলে যায় এবং তাকে যদি ধরা পালে, তাহলে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লেও তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র প্রশ্নপত্রের ছবি তুললে সোশ্যাল সাইটে ভাইরাল করলেই পরীক্ষা বাতিল নয়, পরীক্ষা বাতিল করে দেওয়া হবে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লেও। এমনটাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিয়েছে এবং তার জেরেই আজ 3 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। ধন্যবাদ। টোটাল 3টে ঘটনা ঘটেছে। 2টো ঘটনা হয়েছে কলকাতা রিজিনাল অফিসের আন্ডারে, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। স্কুলটার নাম পশ্চিম গাবেরিয়া হাই স্কুল, সেটা হচ্ছে ভেনু। তো সেখানে 2 জন পরীক্ষার্থী ধরা পড়েছে, তারা সঙ্গে কিন্তু তাদের স্মার্টফোন ছিল। ফলে সঙ্গে সঙ্গে তাদের স্মার্টফোনও সিজ করা হয়েছে এবং ইনস্ট্যান্ট আমাদের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। তার কিন্তু পরীক্ষা, আজকের পরীক্ষা তো ক্যান্সেল হয়েছে এবং বাকি দিনগুলোতেও সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। আরেকটি কেস হয়েছে আসানসোল সেন্টারে, সেই পরীক্ষা কেন্দ্রে সে মোবাইল সহ ধরা পড়েছে, তার কিন্তু স্মার্টফোন সিজ করা হয়েছে, তার অ্যাডমিট কার্ডও সিজ করা হয়েছে এবং সে কিন্তু আর কোনো ফার্দার পরীক্ষা দিতে পারবে না। বর্তমানে জামালপুরে বেশ কয়েকজনের কাছে চিঠি এসেছে পোস্ট অফিস মারফত, তাদের আধার কার্ডটি বাতিল করা হলো। কেন জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন।